শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে প্লাবিত হয়েছে নকলা ও সদর উপজেলা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোজাহিদুল ইসলাম। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে শেরপুর জেলার 5টি নদ নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 2 শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। পানিবন্দী এ সকল মানুষের দেখা দিয়েছে নানা ধরনের দুর্ভোগ। গতকাল শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একই গ্রামের আপন 2 ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় শোকের মাতম পড়েছে। এ নিয়ে শেরপুর জেলায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উজানে পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলগুলো এই মুহূর্তে প্লাবিত হচ্ছে। গতকাল মধ্যরাত পর্যন্ত বৃষ্টি কম থাকলেও মধ্যরাত থেকে এখন পর্যন্ত টানা বৃষ্টির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় এই এলাকায় দেখা দিয়েছে নানা ধরনের দুর্ভোগ। খাদ্য সামগ্রী সহ উদ্ধার তৎপরতা চালাচ্ছে শেরপুরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, দমকল বাহিনী, স্বেচ্ছাসেবক টিম এবং রেস্কিউ টিমের সদস্যরা। তবে শিশু, বৃদ্ধ এবং নারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। গত কয়েকদিন কিন্তু চুলায় আগুন না জ্বলার কারণে খাদ্যের যে ঘাটতি, সেই ঘাটতিতে পড়তে হয়েছে এ সকল বন্যা কবলিত এলাকার মানুষদের। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল এই মুহূর্তে প্লাবিত হওয়ায় এই এলাকায় দেখা দিয়েছে নানা ধরনের দুর্ভোগ। এই মুহূর্তে আমি রয়েছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নে এবং যোগানিয়া ইউনিয়নের প্রতিটি এলাকায় কিন্তু এই মুহূর্তে প্লাবিত হয়েছে এবং যার কারণে এই এলাকায় দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। সেই সাথে আজ সকাল 7টায় সেনাপ্রধানের এই নালিতাবাড়ী এবং শেরপুরের যে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা রয়েছিল, সেটিও কিন্তু বাতিলের ঘোষণা এসেছে। আমরা গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে জানাতে চাই। আর সেই সাথে এই মুহূর্তে খাদ্য সামগ্রী সহ উদ্ধার তৎপরতা চালানোর জন্য যে সরঞ্জামাদি প্রয়োজন, সেগুলো কিন্তু অনেকটাই কম থাকার কারণে কিন্তু অনেকটাই ঘাটতি দেখা দিয়েছে এবং সেই সাথে সংকটে পড়েছে এলাকার বাসিন্দাদের। তাই খাদ্য সামগ্রী এবং উদ্ধার তৎপরতা চালাতে প্রয়োজনীয় সরঞ্জামাদি সহ এই এলাকার মানুষজনের পাশে দাঁড়ানোর আহ্বান বন্যা কবলিত এলাকার মানুষদের। এদিকে ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় আবারও বাড়ছে পানি। হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পানিতে নিমজ্জিত। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? যতই সময় যাচ্ছে ততই কিন্তু ময়মনসিংহের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। অর্থাৎ ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় নতুন করে 10টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ফুলপুর উপজেলার কিছু গ্রামে কিন্তু বন্যার পানি ঢুকছে। সেই বিষয়টি আমাদেরকে স্থানীয়রা নিশ্চিত করেছেন। অর্থাৎ এই বন্যার কারণে গ্রাম প্লাবিত হওয়ার কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আসলে এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আমরা দেখেছি সকাল থেকেই সাধারণত রোগীরা কিন্তু চিকিৎসা সেবা নিতে তারা আসছেন এবং তারা চরম ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু সেখানে আসছেন। অর্থাৎ এখন কিন্তু এই হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাঁটু পানি ভেঙেই কিন্তু মানুষ প্রয়োজনের তাগিদে অর্থাৎ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকরাও আমরা দেখেছি সেই হাঁটু পানির মধ্যে বসে অর্থাৎ চিকিৎসা সেবা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এই অব্যাহত টানা বর্ষণের কারণে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার কারণে মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং মানুষ বিশেষ করে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের যে সেই খাবার দেওয়ার কিন্তু চেষ্টা করছেন প্রশাসন থেকে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু সাধারণ মানুষকে তারা সেইগুলো দেওয়ার কিন্তু চেষ্টা করছেন এবং আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 2টি উপজেলায় বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে নেওয়ার চেষ্টায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত এবং দিনভর সেই কাজ কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তারপরেও আমরা দেখেছি
মানুষের যে ক্ষতি, সেই অপূরণীয় ক্ষতি কিন্তু হয়ে গেছে এই বন্যায়। অর্থাৎ 88-র পর কিন্তু ময়মনসিংহের এমন বন্যা এখানকার যারা আছেন তারা কিন্তু কখনো দেখেননি। অর্থাৎ বন্যার মধ্যে সবচেয়ে বড় এখন আতঙ্ক হচ্ছে সাপ। আমরা দেখেছি কিছু আগে কিন্তু একটি কিশোরীকে কিন্তু একটি সাপ ছোবল দিয়েছিল এবং স্বজনরা কিন্তু তাকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা নিয়ে আসছিলেন এবং চিকিৎসকরা কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন। এবং আমরা আরো বেশ কিছু এলাকায় খোঁজখবর নিয়েছিলাম, তারা বলছেন যে তাদের মধ্যে যে একটি সাপ আতঙ্ক সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ প্রায় প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু সাপের যে হানা সেটি কিন্তু অব্যাহত রয়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। জরুরি বিভাগে এখন আছে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, সেখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি চিকিৎসকরা কিন্তু চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। অর্থাৎ পানির মধ্যেই তারা কাজ করছেন এবং রোগী যারা আছেন তারাও কিন্তু আসছেন। অর্থাৎ তারাও কিন্তু তাদের এই দুর্ভোগের মধ্যে সেবা পেয়ে তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে রোগীরাও ভোগান্তির মধ্যে তারা আসছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা যদি স্থানীয় একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, এই যে বন্যার পানির কারণে আসলে কি কি সমস্যা হচ্ছে আপনার? নানান সমস্যা হচ্ছে আমাদের। মনে করেন ঘরে অনেক পানি, ঘর দুয়ারে অনেক সমস্যা হচ্ছে, তারপরে আপনার বেড়া ভেঙে যাচ্ছে, অনেক সমস্যা। আচ্ছা, এখানে সমস্যা শেষ নাই, এটা কি বলবো আপনাদেরকে, বলার মতো আসলে কোনো ভাষা নেই আমাদের। হাসপাতালে সেবা পাচ্ছেন তো? হাসপাতালের সেবা আমরা পাচ্ছি, মোটামুটি ভালোই পাচ্ছি। আসলে নানা দুর্ভোগের মধ্যেও তারা কিন্তু হাসপাতালে এসে যে চিকিৎসা সেবা পাচ্ছেন সেই কারণে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরাও দেখেছি সকাল থেকে আসলে হাসপাতালের যারা দায়িত্বরত তারা কিন্তু সকাল থেকেই তাদের যে দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করছেন এবং তারা যতই রোগী আসছে তাদেরকে সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করছেন। অর্থাৎ বন্যা কবলিত এলাকা আজকে সকালে বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে সকল ধরনের সহযোগিতা, অর্থাৎ ক্ষতিগ্রস্তদের সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। অর্থাৎ বলা যায় যে কৃষকদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটি কিন্তু পুষিয়ে নেওয়ার মতো নয়। কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা যদি তারা না পান তাহলে তাদের যে অবস্থা সেটি আরো শোচনীয় হবেন এবং কৃষি কর্মকর্তারা বলছেন কৃষকরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটির তালিকা করে তাদেরকে সহযোগিতার আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইলিয়াস, তিনি জানাচ্ছিলেন বন্যার সবশেষ পরিস্থিতি। দর্শক, রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 2024 সালে সেই সমস্যার সমাধানের দায়িত্ব আমার কাঁধে এসছে। কথা হচ্ছে যে এতটা বছর আমরা করলাম কি, এতটা বছর মানুষগুলো বারবার পানির নিচে কেন গেল? 10 লক্ষ 15 লক্ষ মানুষ, তাদের সামনে দুর্গাপূজা, সেখানে তাদের কোনো উৎসব উদযাপনের কোনো মানসিকতা নেই। কেমন করে থাকবে? তারা তো সম্পূর্ণ পানির নিচে। এই যে ছোট ছোট উদ্যোগগুলো আমরা সময়ে নেই না, যার জন্য বড় উদ্যোগগুলো আসলে আর আমরা মোকাবেলা করতে সক্ষম হই না। আপনারা এখানে একজন নারী বলেছেন যে তিনি কারুপণ্য করেন, শাড়ি করেন, আরেকজন গাছ লাগান। এই উদ্যোগগুলোকে যদি একজনের থেকে আরেকজন শিখেন যে এখান থেকে ও গাছ লাগাচ্ছে, আমিও আমার এলাকায় গাছ লাগাই, ও বীজ সংগ্রহ করছে, আমিও আমার এলাকায় জেনে নেই যে কেমন করে বীজটা সংগ্রহ করা যায়। এই কাজগুলো যখন করবেন তখন আর আপনার সরকার কি করলো, ডিসি মহোদয় আসলো কিনা, পানি উন্নয়ন বোর্ড গেল কিনা, এইগুলো থেকে দেখা যাবে আপনার প্রাথমিক বিপদ মোকাবেলার আপনার একটা প্রস্তুতি থাকবে। সেখানেও রাষ্ট্রযন্ত্রের উচিত হচ্ছে আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদেরকে সমর্থন দেয়া। আপনারা যে কোনো রাষ্ট্রের দলিল পড়েন না কেন, দেখবেন কৃষি, রাস্তাঘাট, যোগাযোগ সবার শেষে জেন্ডার নিয়ে একটা চ্যাপ্টার থাকে। জেন্ডারটা কখনো কোনো দলিলের প্রথমেও থাকে না, মাঝখানেও থাকে না, একেবারে শেষে থাকে। রাষ্ট্রের সব দলিলের একেবারে শেষে থাকে, কারণ এটা বলতে হয় দেখে বলে। এটা যে মনস্তত্ত্বে ধারণ করা, এটা আসলে আমরা করি না। হ্যাঁ, এখন আমার জন্য সবকিছু
ওলট পালট করে দেওয়া হয়তো সম্ভব হবে না, অত সময় আমাদের নেই। কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব যে কথাগুলো এখানে শুনলাম, যে আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান যেটা আছে, অভিযোজনের জাতীয় যে পরিকল্পনা, সেইখানে আপনাদের এই উদ্যোগগুলোকে কোনো না কোনো ভাবে প্রতিফলিত করা এবং এগুলোকে প্রাধান্য দেওয়া, যাতে করে সরকার যখন নিজস্ব টাকা দিয়ে দুর্যোগ মোকাবেলা করে সেখানে অন্তত আপনাদের বিষয়গুলো প্রাধান্য পায় এবং এটা কেবল নিয়ম রক্ষার ক্ষেত্রে নিয়মে পরিণত না হয়। তো আপনারা কখনোই নিজেরা অনেক দূর থেকে এসছেন বা অনেক ছোট ছোট সংগঠন কাজ করছেন এই জন্য মন খারাপ করবেন না। আমরা অনেক দিন আগে থেকেই তো জানি, তাই না, যে ছোট ছোট বালুকণা, তারপর তো আমরা এই মহাদেশ গড়ে তুলব, আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষমতায়িত করব এবং এই মহাদেশ আমরা নিজেরাই গড়ে তুলব। আপনাদের পাশে আমি যে কয়দিন আছি এই ক্ষমতায় অবশ্যই পাশে থাকব। যারা আছেন বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, সকলকে আন্তরিক ধন্যবাদ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও পূজা সংশ্লিষ্টরা। এই বিষয়ে আরো জানাতে বরগুনা ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা ও রাশিদুজ্জামান বাবু। আমরা প্রথমেই যাচ্ছি বরগুনাতে, সেখানে আছেন সহকর্মী মুসা। মুসা, আর মাত্র কয়েকদিন বাকি পূজার প্রস্তুতি কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা আকরাবাড়ি এলাকায়। আপনি জানেন যে আর কয়েকদিন পরেই পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বরগুনায় 122টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যে কারণে কিন্তু প্রতিটি পূজা মণ্ডপেই কিন্তু পূজার যে কার্যক্রম সেটি এখন যে প্রতিমা তৈরি এবং প্রতিমায় রং করা থেকে শুরু করে সবকিছুই কিন্তু চলমান রয়েছে এবং পূজায় যে শান্তিপূর্ণ যে পরিবেশ, সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কিন্তু আনুষ্ঠানিকভাবে যে কার্যক্রম সেটিও কিন্তু শুরু করেছে। এদিকে আমরা দেখতে পেয়েছি যে উপজেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কাজ শুরু করেছে, বিভিন্ন মন্দিরে তারা যাচ্ছেন এবং দেখছেন এবং যাতে শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ মনোভাবের মধ্য দিয়ে যে পূজা অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কিন্তু তারা লক্ষ্য রাখছে। আমাদের সাথে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ। আমরা তার কাছে জানতে চাইবো, আপনারা ইতিমধ্যে দেখেছি যে পূজা কমিটির যে লোক যার নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, বিভিন্ন দফায় দফায় মিটিং করেছেন, আপনারা কি ধরনের কাজ শুরু করেছেন? আপনারা ইতিমধ্যে জানেন যে বরগুনা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে বরগুনা উপজেলাধীন সকল পুজো মুসা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন রাশিদুজ্জামান বাবু। বাবু, আপনি নিশ্চয়ই শুনছেন, পূজার প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আসলে হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে যে বড় উৎসব সেটি হচ্ছে দুর্গা উৎসব। এই দুর্গা উৎসব মহালয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। আগামী 9 তারিখ থেকে আমরা জানি যে এই সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব সনাতন ধর্মাবলম্বীর, সেই সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসব দুর্গাপুজো কিন্তু আনুষ্ঠানিকতা শুরু যদিও হয়ে গেছে, কিন্তু ঢাক দোল আরতি এগুলো কিন্তু আসলে 9 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ ষষ্ঠী থেকে পূজা শুরু হলেও কিন্তু দশমী পর্যন্ত এই সাজসজ্জা আলোকসজ্জা থেকে শুরু করে সবকিছু কিন্তু ইতিমধ্যে কাজ শেষ করেছে। আমরা দেখেছি যে এইবারে পঞ্চগড় জেলায় 299টি গত বছরে থাকলেও কিন্তু এবারে কিন্তু 3টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে না, যেই কারণে 296টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি আপনাকে জানাই যে আমি যে জায়গায় আছি শ্রী শ্রী দুর্গা মন্দির অর্থাৎ গোবিন্দজি মন্দিরে অবস্থান করছি। এই গোবিন্দজি মন্দিরে আসলে এই বদা উপজেলার মধ্যে 96টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। অপরদিকে যদি বলি দেবীগঞ্জ উপজেলায় 116টি এবং পঞ্চগড় সদরে 57টি, আটোয়ারিতে হচ্ছে 30টি এবং তেঁতুলিয়া উপজেলায় হচ্ছে 60টি পূজা মণ্ডপে এবারে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে আমরা নিশ্চিত হয়েছি। এদিকে জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি যে
সনাতন ধর্মাবলম্বীরা যেন নিশ্চিন্তে এই পূজা উদযাপন করতে, কোনো রকম ভয়ভীতি ছাড়া যেন পূজা উদযাপন করতে পারে, সেইটুকু নিশ্চয়তা কিন্তু আসলে জেলা প্রশাসন থেকে দিয়েছে। এর মধ্যে সেনাদের পক্ষ থেকেও দেওয়া হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সেই কারণে প্রশাসনের পাশাপাশি যে বিভিন্ন স্বেচ্ছাসেবক দলগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করবে বলে নিশ্চিত করেছে। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো বলেছে যে আসলে এখানে পূজা চলাকালীন যে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর সেগুলোর নিরাপত্তার জন্য তারা পাহারা দেবে, এরকম কথা বলছে। এদিকে গতকালকে আমরা জেলা প্রশাসকের কাছে জানতে পেরেছি যে প্রত্যেকটি অর্থাৎ 296টি পূজা মণ্ডপে সিসি ক্যামেরার আওতায় থাকবে, যেন কোনো রকম এই পূজাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। সেই কারণে বাড়তি নিরাপত্তার জন্য এই সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, সাবেদ আলীর সাথে। তিনি আমাকে জানিয়েছে যে এবারের পূজায় যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয়। 4 স্তরের নিরাপত্তা, অর্থাৎ হচ্ছে প্রশাসন থেকে শুরু করে পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী, অর্থাৎ 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা এই কথা বলবো পূজা উদযাপন কমিটির এখানকার শ্রী শ্রী দুর্গা মন্দির, গোবিন্দজি মন্দিরের সহসভাপতি, তার সাথে কথা বলবো যে এবারে পূজাটাকে কিভাবে আপনারা উদযাপন করছেন। ধন্যবাদ দেশ টিভিকে। এইবারকার পূজার আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া আছে। এখন আমাদের গতবার 296টি ছিল, এইবার 3টি মণ্ডপে পূজা হচ্ছে না। তারপরেও আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা দেওয়ার জন্য তারা এখানে মিটিং সব করে গেছে এবং রাজনৈতিক নেতারাও এখানে আমাদের সঙ্গে আলোচনা করে গেছে, মিটিং করেছে। আমরা আশা করব আগামীতে আমাদের এখানে পূজা ভালোভাবেই হবে। তারপরও মানুষের মনে একটু সংখ্যা আছে, সমাগম হয়তো আগামীবারের মতন গতবারের মতন হবে কিনা এটা একটা আমাদের মনে সন্দেহ আছে আর কি। তারপর আমরা চেষ্টা করব, আমাদের সব রকম প্রস্তুতি নেওয়া আছে আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম যে এইবার পূজার প্রস্তুতি আসলে যদিও তারা নিয়েছে, কিন্তু আসলে মনের দিক থেকে তারা কিন্তু আসলে সেরকম ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এখনো কিন্তু ফিট হয়ে উঠেনি, অর্থাৎ প্রস্তুতি নেয়নি, এরকম কথা আমরা শুনছিলাম। যে এই মন্দির কমিটির যিনি সহসভাপতি বিমল চন্দ্র সেন তিনি আমাকে জানিয়েছেন, অর্থাৎ প্রত্যেকটি পূজা যেন নির্বিঘ্নে হয়। প্রশাসনের পাশাপাশি আমরাও আশা করব যেন এই পূজাকে ঘিরে কোনো রকম নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, অনেক ধন্যবাদ। দর্শক, পঞ্চগড়ে পূজার প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বন্যার ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন নিয়ে ব্রিফ করছে সিপিডি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কারণ হচ্ছে যে এই বন্যার কারণে যেহেতু পুরো এলাকায় প্লাবিত হয়ে যায়, সেখানে ঘর বাড়ি যেমন প্লাবিত হয় সেরকমই কৃষি এবং গবাদি পশু, মৎস্য সম্পদ, শিল্প সমস্ত কিছুই কিন্তু নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। অবকাঠামোগত রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লিনিক ইত্যাদি, এবং যার কারণে কিন্তু ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়। ইতিমধ্যে আমরা জানি ক্ষতির পরিমাণ কত হয়েছে, সেটা আমার কলিগ মুনতাসির তার প্রেজেন্টেশনে বলবে, আপনারাও জানেন। তো আমাদের এই গবেষণাটার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন সময়, এটা যে প্রথম আমরা করছি তা না, যে কোনো বন্যা যখন একটু বেশি ক্ষতি হয়ে থাকে তখন আমরা সব সময় এগুলো করে থাকি, যে হিসাবটা করে থাকি, যে একটা তো সরকারিভাবে হিসাব দেওয়া হয়, তাছাড়াও বোঝার বিষয় রয়েছে যে কি ধরনের পদক্ষেপ নেওয়া হলো, বিশেষ করে পুনর্বাসন প্রক্রিয়ায় কি ধরনের মানুষের চাহিদা সেগুলো বোঝার জন্য, এবং সরেজমিনে যে আপনাদের অনেকের, আপনারা তখন হয়তো ছিলেন না, তখন আমরা 2004 সালেও কিন্তু এই বন্যার যে একটা ভয়াবহ বন্যা হয়েছিল তখনও কিন্তু আমরা বড় একটা স্টাডি করেছিলাম, সেখানে অনেক হিসাব নিকাশ করেছিলাম। উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যদি ক্ষতির গভীরতাটা বুঝতেই না পারি তাহলে আসলে কিভাবে পদক্ষেপটা নিব এবং কেন হলো বন্যাটা সেটারও একটা বিশ্লেষণ দরকার। এই যে বলা হচ্ছে যে 14,000 কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে আমাদের, সেটাই কিন্তু। এবং এই 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না, সেটা
প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। তো সেটাও কিন্তু খুব একটা আমাদের যে এমনিতেই সীমিত সম্পদ, তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয়, কিন্তু তারপরেও এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়, সেটারই উপরে জোর দেওয়ার জন্য আজকে আমরা এই মিডিয়া ব্রিফিংটি করেছি। আমি এখন কথা না বাড়িয়ে মুনতাসির কামাল সিনিয়র রিসার্চ ফেলো সিপিডির, তাকে আমি অনুরোধ করছি এই উপস্থাপনাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ। দর্শক, বন্যার ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন নিয়ে ব্রিফ করছিলেন সিপিডি, আমরা যুক্ত ছিলাম সেখানে। ঘনিয়ে এসেছে শারদীয় দুর্গাপূজা। ধান দিয়ে তৈরি নাটোরের ব্যতিক্রমী প্রতিমা নজর কাটছে সবার। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তারিকুল হাসান। এক একটি ধান দিয়ে শিল্পী তার সুনিপুণ হাতের ছোঁয়ায় দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, মহিষাসুরের প্রতিমাগুলো এমন সুন্দরভাবে তৈরি করেছেন, দেখে যেন মনে হচ্ছে সোনায় মোড়ানো। নাটোরের লালবাজারের কদমতলা এলাকার শিল্পী বিশ্বজিৎ পাল আরও 3 জন সহযোগী শিল্পীর সহযোগিতায় টানা 30 দিনের পরিশ্রমে এই প্রতিমাগুলো তৈরি করেছেন। এই এলাকার রবি সুতম সংঘের জন্য 90,000 টাকা চুক্তিতে তিনি কিন্তু এই প্রতিমাগুলো তৈরি করেছেন। এই প্রতিমা কিন্তু অন্যান্য প্রতিমার মতোই তৈরি হয়েছে, কিন্তু শেষ পর্যায়ে মাটি শুকানোর আগে কিন্তু বিশেষ কায়দায় ধানগুলো প্রতিমাগুলোর গায়ে বসানো হয়েছেন। নজরকাড়া অপূর্ব সৌন্দর্যের এই প্রতিমা দেখতে ইতিমধ্যে কিন্তু এখানে এলাকাবাসী ও ভক্তবিন্দুরা ভিড় জমাচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে নাটোরেও কিন্তু সাজ রব বিরাজ করছে। শিল্পী ও কারিগররা কিন্তু মণ্ডপে মণ্ডপে ব্যাপক ব্যস্ততার মাঝে সময় পার করছেন। এছাড়া পূজার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা মণ্ডপ তৈরি, সাজসজ্জা, আলোকসজ্জার কাজে কিন্তু এখন দম ফেলার ফুরসত পাচ্ছে না। নাটোরের 60টি উপজেলার 350টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পূজা যথাযোগ্য মর্যাদা, সম্মান ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যাপক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান। আনসার বাহিনী, পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব ও সেনা সদস্যের মাঠে থাকার কথা জানিয়েছেন তিনি। তারা কিন্তু নিজেদের সক্রিয়তার কথাও জানিয়েছেন। তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক সদস্যরা মাঠে থাকবেন এবং বিএনপি, জামাত সহ অন্যান্য দলের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাদের সাথে দেখা করে দুর্গাপূজার নিরাপদ নির্বিঘ্নে করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, এমনটিও জানিয়েছেন তারা। আগামী 9 অক্টোবর দেবী দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার ব্যাপক আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও বিজয় দশমীর মধ্য দিয়ে কিন্তু বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটবে। হিন্দু পঞ্জিকা অনুসারে এবার মর্তে দেবী দুর্গার আগমন ঘটছে দোলায় অর্থাৎ দোলনায়, এবং কৈলাসে ফিরবেন গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে। তো দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্বন্ধে নাটোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ভরা মৌসুমের শেষের দিকেও চাঁদপুরে ইলিশের দাম চড়া। গেল সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। আর শরীফ, যেখানে ইলিশের দাম আসলে কমার কথা, সেখানে হঠাৎ ইলিশের দাম কেন বাড়ছে, আর এই বিষয়ে বিক্রেতারা কি বলছেন? জি, আপনি জানেন এখন ইলিশের ভরা মৌসুম। এই ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরের জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এর প্রভাব কিন্তু পড়েছে চাঁদপুর মাছঘাটে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু ইলিশের কেজিতে দর বেড়েছে 50 থেকে 100 টাকা। আমি আজ প্রথমেই আপনাকে চাঁদপুরে ইলিশের বাজার দর জানিয়ে দিতে চাই। যেটি 1 কেজি সাইজের ইলিশ, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা দরে, যেটি গত সপ্তাহে ছিল 1700 থেকে 1800 টাকা দরে। আর যেটি হচ্ছে 700 থেকে 900 গ্রামের ইলিশ, সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা দরে। আর যেটি হচ্ছে 600 গ্রামের ইলিশ, সেটি বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা দরে। আপনি জানেন যে দেশের একটি বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র হচ্ছে চাঁদপুর মাছঘাট। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা কিন্তু ইলিশ ক্রয় করার জন্য আসেন। আপনি জানেন যে এখন ইলিশের কিন্তু মৌসুমের শেষের দিক। তো আমরা
ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা এবার ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ কিনতে পারছেন না, কারণ দামটা কিন্তু চড়া। তারা ক্রেতারা চাহিদা অনুযায়ী ইলিশ ক্রয় করতে পারছেন না। অপরদিকে এখানে যারা ইলিশের বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে বিগত বছরগুলোতে কিন্তু যে পরিমাণ ইলিশ ঘাটে আসতো, অর্থাৎ এই সময়ে মৌসুমের 1000 থেকে 2000 মন ইলিশ ঘাটে আসতো, কিন্তু এবার কিন্তু 500 থেকে 600 মন ইলিশ ঘাটে আসছে। অর্থাৎ ইলিশের আমদানি কম হওয়ায় কিন্তু ইলিশের দাম চড়া। কোনোভাবেই কিন্তু ইলিশের মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত ইলিশের দাম কিন্তু কমছে না। আমি আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আপনি জানেন যে আগামী 13ই অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত চাঁদপুরে কিন্তু মা ইলিশ রক্ষায় ইলিশ ধরা 22 দিন বন্ধ থাকবে। এই সময়টাতে কিন্তু নদীতে জেলেরা নামবেন না, সেখানে জেলেদেরকে সচেতন করার জন্য ইতিমধ্যে জেলা টাস্কফোর্স কমিটি তাদেরকে নিয়ে সচেতনামূলক সভা করেছেন, মাইকিং করেছেন এবং লিফলেট বিতরণ করছেন। অর্থাৎ নদীতে মা ইলিশ যখন এসে ডিম ছাড়ে, এই সময়টা যদি ইলিশ নিধন না হয় তাহলে কিন্তু ইলিশের প্রাপ্যতা নদীতে বাড়ে। আসলে আরেকটু তথ্য আমি আপনাকে দিয়ে রাখতে চাই, যারা ক্রেতা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে অনেকেই কিন্তু মৌসুমের শুরুতে দাম চড়া থাকায় কিন্তু তারা আশা করেছেন যে মৌসুমের শেষের দিকে তারা ইলিশ ক্রয় করবেন, কিন্তু এই মৌসুমের শেষের দিকেও এসেও কিন্তু ইলিশের দাম কোনোভাবেই কমছে না, তারা যেটি আমাকে জানিয়েছেন। তবে আমাকে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন যে আসলে ইলিশের দাম কমার সম্ভাবনা নেই, কেননা ইলিশের যোগান কম, অর্থাৎ আমদানি কম থাকায় কিন্তু ঘাটে যে পরিমাণ ইলিশ আসছে সেই হিসাবে কিন্তু চাহিদা পূরণ হচ্ছে না। তো আসলে এবার মৌসুমের শেষের দিকেও ইলিশের দাম কমার আর সম্ভাবনা থাকছে না। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁদপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শরীফ। আবারও কাঁচামরিচের বাজার ঊর্ধ্বমুখী, এ বিষয়ে বিস্তারিত জানবো। দর্শক, আমাদের সঙ্গে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কাঁচামরিচের বর্তমান দরদাম কেমন দেখছেন, আবার হঠাৎ কেনই বা দাম বেড়ে গেল সে বিষয়ে জানাবেন। লিনিয়া, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া, এই বগুড়া কিন্তু শুধু দইয়ের জন্য বিখ্যাত না, এই বগুড়া কিন্তু বিখ্যাত মরিচের জন্যও। যে বগুড়ার বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমিতে কিন্তু কাঁচা মরিচের উৎপাদন কিন্তু হয়, এই জেলার চাহিদা পূরণ করে বগুড়া থেকেই কিন্তু মরিচ সহ কাঁচা শাকসবজি কিন্তু যায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। তবে অবাক হবেন, যখন মরিচের দাম সেঞ্চুরি হয় কিংবা ডাবল সেঞ্চুরি হয় তখন মিডিয়া কিংবা পত্রিকায় বড় বড় হেডিং হয়, কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে গতকালকেও খুচরা বাজারে মরিচের কেজি ছিল 400 টাকা কেজিতে, এক কোয়া মরিচের দাম ছিল 100 টাকা। এবং আপনি জানেন যে বগুড়ার যে খুচরা বাজারে হঠাৎ করে এই মরিচের দাম বাড়ার কারণে জনমনেও কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হয়েছে। 400 টাকা কেজি যদি মরিচ হয়, এখানে প্রতি পিসের দাম কত হচ্ছে এইটা নিয়ে কিন্তু এখন সাধারণ মানুষের মাঝে কিন্তু আলোচনা সমালোচনার শেষ নেই। তবে প্রতিদিনই কিন্তু ওঠানামা করছে এই কাঁচামরিচের দাম, ঝাল যেন কোনোভাবেই কমছে না। তবে বৈরী আবহাওয়ার পরেও আজকে কিন্তু বাজারে কিছুটা সরবরাহ বেড়েছে। হঠাৎ করে আবার সরবরাহ বাড়ার কারণে খুচরা বাজারে আবার মরিচের দাম কিন্তু কেজিতে একদিনে 100 টাকা কমেছে এবং পাইকারিতে কমেছে একইভাবে 100 টাকা। গতকালকে বগুড়ার এই রাজাবাজারে 1 কেজি মরিচের দাম ছিল 340 টাকা পাইকারিতে, যেটি আজকে বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে পাইকারি মোকামে মরিচের দাম বেশি, তারা যে দামে কিনছেন সেই দামেই কিন্তু এনে এই বাজারে বিক্রি করছেন। এক এক দিন এক এক দাম হওয়ার কারণে তারা কিন্তু যখন যে দাম পাচ্ছেন সেই দামে বিক্রির চেষ্টা করছে। আমরা একটু জানার চেষ্টা করব এই রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজের থেকে, যে কাঁচা মরিচের যে এই দরপতন একদিনের ব্যবধানে 100-150 টাকা কেজিতে বাড়ছে বা কখনো কমছে, কেন এই উত্থান পতন, বাজার স্বাভাবিক হতে কতদিন লাগবে? ধন্যবাদ। আপনারা জানেন যে
কাঁচামরিচ আমার বাজারে যেটা দেখতেছেন এটা সব ভারতীয় কাঁচামরিচ। আপনার দেশি যে আমাদের যে মালটা আছে, দেশি মালে পুরো আমদানি নেই হাটে, কারণ আপনার বৃষ্টি বাদল বড়ি হওয়ার কারণে এই হাটে মাল আমদানি হচ্ছে না। এটা আপনার কালকে বাজার বেশি হওয়ার কারণ যেটা শুক্রবার বর্ডার বন্ধ ছিল, আপনারা জানেন কাঁচামরিচ ডেলিকে ডেলি বিক্রি করতে হয়, এবং কালকে বর্ডারে কিন্তু কাঁচামরিচ ঢুকেছে জন্য আজকে বগুড়া বাজারে কাঁচামরিচের জন্য দামটা অনেক কম, মানে এটা পাইকারি এরা কিনে নিয়ে এসছে আপনার হলো 245 টাকা 250 টাকা কিনে নিয়ে এসছে, তারা মাল বিক্রি করছে 250 টাকা 55 টাকা তারা বিক্রি করতেছে। আমরা চেষ্টা করতেছি, আজকেও প্রচুর কাঁচামরিচের গাড়ি আছে ইলিতে বর্ডার আমরা পৌঁছ পেলাম, আমি মনে করি 2-1 দিনের মধ্যে কাঁচামরিচের কথা স্বাভাবিক। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের দেশে যে উৎপাদিত কাঁচামরিচ হচ্ছে তা দিয়ে কি আমাদের ক্রেতাদের চাহিদা পূরণ সম্ভব না? না, বর্তমান তাই না, কারণ আমাদের যে কাঁচামরিচ দেশের যেটা আছে সেটা নামবে আর কয়েকদিন সময় লাগবে। এই জন্য আপনার দেখা যাচ্ছে এখন এলসিটা দিয়ে মার্কেট নির্ধারণ করতেছে। দেশিটা যদি থাকতো, দেশের এলসি দিয়ে তাহলে কিন্তু একটা ক্যাপাসিটি করে মার্কেটটা কম থাকতো, কিন্তু এখন আপনার এলসি মরিচ থাকার কারণে শুধু ভারতীয় মরিচই আছে, ভারতীয় দেশি মরিচ আমাদের এখন নাই বর্তমানে, এটা কয়েকদিন সময় লাগবে। ধন্যবাদ আপনাকে। লিনি, আপনি শুনছিলেন ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ বলছিলেন যে কাঁচামরিচ কিন্তু এখন আমাদের যেটি নির্ভর হয়ে থাকতে হচ্ছে সেটি হচ্ছে ভারতের মরিচের ওপরেই। আমদানি যদি ভালোভাবে হয় এবং আমদানিকৃত মরিচ যদি বাজারে সরবরাহ ঠিক থাকে তাহলেই কিন্তু বাজার ঠিক থাকছে, এবং আমদানিকৃত মরিচ যদি বাজারে সঠিক সময়ে সঠিক হারে প্রবেশ না করে তাহলে কিন্তু মরিচের দাম গিয়ে ঠেকছে 400 থেকে 450 টাকা কেজিতে। এই রাজাবাজার হচ্ছে কিন্তু পাইকারি বাজার, এইখানকার দামের সাথে বগুড়া শহরের যে অন্যান্য বাজার রয়েছে সেখানকার কিন্তু কোনো মিলই পাওয়া যাবে না, কারণ এই বাজার থেকে কিনে নিয়ে গিয়েই কিন্তু বগুড়া শহরের যে বিভিন্ন খুচরা বাজার, ফতে আলী বাজার, কলোনি বাজার, খান্দার বাজার, ফুলতলা বাজার থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লায় যারা কেনাকাটা করে আধপোয়া থেকে 1 পোয়া অথবা হাফ কেজি যে মরিচটা তারা কেনে, তারা কিন্তু সেই মরিচ কিনছে 400 টাকার ওপরে, যা সত্যি সাধারণ মানুষের জন্য কিন্তু অসহনীয় হয়ে পড়েছে। তবে ব্যবসায়ীরা বলছে সরবরাহ স্বাভাবিক হলেই দ্রুততম সময়ে কমে আসবে কাঁচা মরিচের দাম। লিনিয়া, বগুড়া শহরের পাইকারি রাজাবাজার থেকে কাঁচা মরিচের দাম দর নিয়ে আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কাঁচা মরিচের দরদাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জু। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।